প্রিয় শিক্ষার্থী বন্ধু, আজকে আবারও আমরা নবম শ্রেণীর সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা নিয়ে আলোচনা করব। আবৃত দশমিক ভগ্নাংশকে কিভাবে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা যায়, আজকে আমরা সেটি নিয়ে আরও বিস্তারিতভাবে আলোচনা করব এবং আমরা একটু জানার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব ঠিক কিভাবে আমরা আবৃত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে পারবো। তো চলো আমরা বোর্ডে চলে যাই। আমরা আগে বুঝবো, তারপরে হচ্ছে অঙ্ক করার চেষ্টা করব। তো মনে করো আমাদের এখানে একটি দশমিক ভগ্নাংশ দেওয়া আছে 0.3 পৌনপৌনিক, 0.3 পৌনপৌনিক। এই যে একটা দশমিক আবৃত ভগ্নাংশ দেওয়া আছে, এই দশমিক আবৃত ভগ্নাংশটিকে যদি আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে যাই তাহলে কি কি লাগবে, আমরা কোন কোন জিনিসগুলো জানলে আমরা একটি আবৃত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে উপস্থাপন করতে পারবো। এই জন্য আমাদেরকে যেটি দেখতে হবে যে এখানে আমাদের দশমিক বিন্দুর পরে কয়টি অঙ্ক আছে। দশমিক বিন্দুর পরে কয়টি অঙ্ক আছে? এখানে দশমিক বিন্দুর পরে আছে আমাদের একটি অঙ্ক। দশমিক বিন্দুর পরে আছে একটি অঙ্ক। যদি আমরা অন্য আরেকটা অঙ্কের কথা চিন্তা করি, দেখো এই অঙ্কের মধ্যে রয়েছে দশমিক বিন্দুর পরে রয়েছে দুইটি অঙ্ক। প্রথমটাতে দেখো দশমিক বিন্দুর পরে রয়েছে একটি অঙ্ক, কিন্তু দ্বিতীয়টাতে দশমিক বিন্দুর পরে রয়েছে দুইটি অঙ্ক। তাহলে আমরা যে কোনো আবৃত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করার জন্য প্রথমে দেখব যে আমাদের দশমিক বিন্দুর পরে কয়টি অঙ্ক আছে। ব্যাস, এটা আমরা দেখে নিলাম। আরেকটা জিনিস আমরা দেখব যে দশমিক বিন্দুর পরে ঠিক কয়টি অনাবৃত অঙ্ক আছে। প্রথম ভগ্নাংশের মধ্যে রয়েছে 0.3 পৌনপৌনিক। সহজভাবেই আমরা বুঝতে পারতেছি যে এখানে দশমিক বিন্দুর পরে কোনো অনাবৃত অঙ্ক নেই। কিন্তু 2 নাম্বার ভগ্নাংশের মধ্যে দশমিক বিন্দুর পরে 5, 2, এখানে শুধুমাত্র 2 এর উপরে পৌনপৌনিক আছে, তাহলে 5 এর উপরে কোনো পৌনপৌনিক নাই। তাহলে আমরা সহজে বুঝতে পারতেছি যে 5 হলো একটি অনাবৃত অঙ্ক আর 2 হলো একটি আবৃত অঙ্ক। কিন্তু দশমিক বিন্দুর পরে এখানে মোট অঙ্ক সংখ্যা হলো 2টি, 1, 2, এখানে রয়েছে একটি। এইখানে দশমিক বিন্দুর পরে কোনো অনাবৃত অঙ্ক নাই, কিন্তু এইখানে দশমিক বিন্দুর পরে অনাবৃত সংখ্যা হলো একটি। দেখো এখানে আমরা আবৃত এবং অনাবৃত দুটি নিয়ে আলোচনা করলাম। তো সাধারণ ভগ্নাংশে প্রকাশ করার সময় আমাদের এই আবৃত এবং অনাবৃত অঙ্ক সংখ্যা এগুলো কিন্তু লাগবে, এগুলো আমাদের গুরুত্বপূর্ণ জিনিস। এই জন্য আমরা এই জিনিসগুলো এখানে বের করে নিলাম। কেন লাগবে বললাম, কারণ যখন আমরা এটিকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব তখন আমাদের কিছু নির্দিষ্ট কিংবা নির্ধারিত সংখ্যা দ্বারা গুণ করতে হবে। এখন ওই সংখ্যাগুলো কি আমাদের মুখস্থ, নাকি ওই সংখ্যাগুলো আমরা আমাদের ভগ্নাংশ থেকে বের করে নিব, এইটি বোঝার জন্য আমরা এখানকার দশমিক বিন্দুর পরে আবৃত অঙ্ক এবং অনাবৃত অঙ্কগুলোকে ভালোভাবে খুঁজে বের করব। তাহলে ওই যে গুণ করার সময় যে কিছু নির্দিষ্ট সংখ্যা আমরা বসাবো, সেই সংখ্যাগুলো আমরা খুব সহজে এখান থেকে বসাতে পারবো। তাহলে নিয়ম কি দেখো, এই যে একটি আবৃত দশমিক ভগ্নাংশ আছে 0.3 পৌনপৌনিক, এর অর্থ কি আগে আমাদেরকে জানতে হবে। এইটার অর্থ কি? 0.এর পরে 3, তার উপরে একটা বিন্দু বা ফোঁটা, এটাকে বলা হচ্ছে পৌনপৌনিক। এর অর্থ হলো কি, এর বাংলা অর্থ হলো কি? এর বাংলা অর্থ হলো যে এই 3 সংখ্যাটি এরপরে অসংখ্যবার আছে, অসংখ্যবার আছে। যদি আমি লিখি তাহলে দেখো 0.3 পৌনপৌনিক সমান 0.33333, এরকম করে এখানে অসংখ্যবার আছে। এখানে অসংখ্যবার 0.33333 আছে। এইটা আমরা কখনো গুণে শেষ করতে পারবো না। পৌনপৌনিকের অর্থই হলো যে এখানে অসংখ্য 3 রয়েছে, ডট 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 ডট। এটা একটা অসীম আবৃত দশমিক ভগ্নাংশ। অসীম আবৃত দশমিক ভগ্নাংশ। অসীম মানে যার কোনো
শেষ বা সীমানা নেই। তাহলে 0.3 পৌনঃপুনিকটি অসীম আবৃত দশমিক ভগ্নাংশ। এখন এটি আমাদের 0.3 পৌনঃপুনিক সমান হলো 0.333 ডট 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 চলতেই থাকবে। দেখো এখন আমরা কি করবো, এটাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করার জন্য কি করব, তাহলে দেখো এটাকে আমরা কি করব, 0.3 পৌনঃপুনিক এই সংখ্যাটিকে আমরা গুণ করব, এই সংখ্যাটিকে আমরা গুণ করব। ওই যে বলেছি, এখানে বললাম আলোচনার সময়ে যে আমরা নির্দিষ্ট কিছু সংখ্যা দিয়ে গুণ করব, আর এই গুণ করার জন্য আমরা এখানে দেখব দশমিক বিন্দুর পরে কয়টি অঙ্ক আছে, এর মধ্যে কয়টি আবৃত কয়টি অনাবৃত, এরকম আমরা কথা বললাম। সেই জিনিসগুলো আমরা এখান থেকে দেখব এবং এখানে আমরা গুণ করব। তাহলে এইখানে আমাদের দেখো দশমিক বিন্দুর পরে এই যে দশমিক আছে, দশমিকের কারণে 1, দশমিকের কারণে 1। এবার এই 1 এর ডান দিকে আমরা শূন্য বসাবো। কয়টি শূন্য বসাবো, এইটার জন্য আমরা দেখব দশমিক বিন্দুর পরে এখানে আমাদের মোট অঙ্ক কয়টি আছে। এখানে একটাই মোট অঙ্ক দেখা যাচ্ছে, একটা অঙ্ক দেখা যাচ্ছে মোট। এইখানে দেখো এখানে কিন্তু দুটো দেখা যাচ্ছে, 5 এবং 2, এখানে দুটো দেখা যাচ্ছে, কিন্তু এখানে আমাদের দেখা যাচ্ছে কয়টি, একটি। যেহেতু এখানে একটি দেখা যাচ্ছে সেই জন্য আমরা এখানে একটি শূন্য বসাবো। ব্যাস, সমান এই যে সংখ্যাটা 0.333 ডট 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 ডট, এই সংখ্যাটিকেও আমরা গুণ করব, এই সংখ্যাটিকেও আমরা গুণ করব। এই যে এখানে 10 দ্বারা গুণ করেছি, তারপরে এটা যদি আমরা একটা পক্ষ চিন্তা করি, এটা বাম পক্ষ এটা ডান পক্ষ, আমরা জানি যে উভয় পক্ষে একই সংখ্যা দ্বারা গুণ করা যায়। যেহেতু আমরা এখানে বাম পক্ষকে 10 দ্বারা গুণ করেছি, তাহলে এই ডান পক্ষকেও আমরা 10 দ্বারা গুণ করব। এই 10 কোথায় পেলাম, এই তো এখানে আমরা 10 পেয়েছি। কিভাবে পেলাম, দশমিকের জন্য 1 আর একটা অঙ্কের কারণে একটা শূন্য, তাহলে এখানে আমরা কত বসাবো, 10 বসাবো। দেখো তো কোনো দশমিক সংখ্যাকে 10 দ্বারা গুণ করলে, অর্থাৎ এখানে একটা শূন্য আছে, এই জন্য দশমিক বিন্দু এক ঘর ডান দিকে এগিয়ে যাবে, ডান দিকে এগিয়ে যাবে। তাহলে দশমিক বিন্দু এখান থেকে চলে আসবে ঠিক এই জায়গাতে চলে আসবে। তাহলে আমরা বসাতে পারি কি 3.333 ডট 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 ডট। এতটুকু ক্লিয়ার, এতটুকু আমাদের ক্লিয়ার। এইবার আমরা এই সংখ্যাটিকে আবারও গুণ করব, তাহলে দেখো আমরা কি করতে পারি, 0.3 পৌনঃপুনিক গুণ এইটাকে আমরা, এই যে দশমিকের কারণে 1, দশমিকের কারণে 1, এখন আমরা এখানে শূন্য বসিয়েছি, এখানে শূন্য বসিয়েছি, কিন্তু এইখানে আমরা শূন্য বসাবো কি না, এইটির জন্য আমরা দেখব যে আমার দশমিক যে ভগ্নাংশটি রয়েছে, সেই দশমিক ভগ্নাংশের দশমিক বিন্দুর পরে কোনো অনাবৃত অঙ্ক আছে নাকি, কি অনাবৃত, অর্থাৎ এরকম ফোঁটা ছাড়া। আচ্ছা দেখো তো 0.3 পৌনঃপুনিক, এখানে কি 3 এর উপরে যে ফোঁটা আছে, এই ফোঁটা ছাড়া দশমিক বিন্দুর পরে কোনো অঙ্ক কি আছে, নাই, নাই। কিন্তু এখানে দেখো তো দশমিক বিন্দুর পরে এখানে দেখো তো ফোঁটা ছাড়া একটা অঙ্ক আছে কিনা, এখানে আছে কিন্তু এখানে নাই। এখানে যেহেতু নাই সেজন্য এখানে কোনো শূন্য নাই, শূন্য নাই। তাহলে শুধুমাত্র 1 দ্বারা গুণ করব। এইটাকেও তাহলে আমরা কি করব, 0.333 ডট 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 ডট, এইটাকেও আমরা গুণ করব কি দিয়ে, এই যে 1 দ্বারা গুণ করেছি, তাহলে এখানে আমরা গুণ করব 1 দিয়ে। তো আমরা জানি যে কোনো সংখ্যাকে 1 দ্বারা গুণ করলে ওইটিই থাকে, ওই সংখ্যাই থেকে যায়, ওই সংখ্যাই থেকে যায়। তাহলে 0.333 ডট ডট ডট, গুণ করা আমাদের শেষ, গুণ করা আমাদের শেষ। এখন আমরা কি করব, এখন এই যে আমরা দুটি অংশ পেয়েছি, এখানে কয়টি অংশ পেয়েছি, এই যে দুটি অংশ পেয়েছি, এই দুটি অংশের আমরা এখন কি করব, বিয়োগ করব। এই দুটো অংশের আমরা কি করব, বিয়োগ করব। তাহলে দেখো বিয়োগ করি, বিয়োগ করি, এই দুটো অংশের আমরা কি করব, বিয়োগ করব। এখন তোমরা একটু জিনিস খেয়াল করে দেখো, বিয়োগ করার সময়ে আমরা অঙ্কটাকে একটু ছোট করে ফেলবো, একটু ছোট করে ফেলবো। তাহলে এইখানে আমাদের দেখো কি রয়েছে, 0.3 এর উপরে পৌনঃপুনিক, এখানেও 0.3 এর উপরে পৌনঃপুনিক। দেখো তো দুইটি অংশের মধ্যে এই সংখ্যা দুটি কিন্তু একই। আমরা জানি যে বীজগণিতের ক্ষেত্রে বলো কিংবা পাটিগণিতের ক্ষেত্রে বলো কিংবা জ্যামিতির ক্ষেত্রে বলো, যদি সমীকরণ আকারে কোনো সংখ্যা থাকে এবং সেই সমীকরণে যদি কোনো পক্ষে একই রকম কোনো সংখ্যা থেকে থাকে, তাহলে আমরা সেটাকে কমন নিতে পারি, এটাকে আমরা
সাধারণ জিনিস বলি, তাহলে এই দুই অংশের মধ্যে 0.3 পৌনপণিক 0.3 পৌনপণিক, এটি হলো সাধারণ। এটি কি সাধারণ? তাহলে এই সাধারণ জিনিসটাকে আমরা কমন নিতে পারি। তাহলে এই দুটি সাধারণ জিনিসের মধ্যে আমরা কমন নিলাম 0.3 পৌনপণিক। কমন নিলে পরে দেখো এইখানে আমাদের কত রয়েছে 10, আর এখানে রয়েছে আমাদের 1। আমরা করতেছি কি বিয়োগ। তাহলে আমরা কি করব যে 10 বিয়োগ 1 সমান, এইখানেও তো আমরা বিয়োগ করতেছি, আমরা কিন্তু এইটা সমান এটা পেয়েছি, এইটা সমান এটা পেয়েছি, তাহলে আমরা এইখানে বিয়োগ করতেছি। দেখো এইদিকে যত কিছু তুমি বিয়োগ করো না কেন, এখানে সবগুলোতে 3 আছে, এখানে সবগুলোতে 3 আছে, তাহলে 3 থেকে 3 বিয়োগ করলে তো নাই কিছু শূন্য হবে, এখানেও 3 থেকে 3 বিয়োগ করলে শূন্য হবে, এখানেও 3 থেকে 3 বিয়োগ করলে শূন্যই হবে। কিন্তু এইখানে আমাদের 3 থেকে 0 বিয়োগ করলে 3 হবে। কত হবে? 0 থেকে 3 থেকে 0 বিয়োগ করলে 3 হবে। আচ্ছা, তাহলে এই দিকে দেখো আমরা কি পেলাম, এই দিকে আমরা কি পেলাম দেখো তো, এখানে একটু খেয়াল করে দেখো তো, এখানে 0.3 পৌনপণিক আমরা পেয়েছি, 0.3 পৌনপণিক, আর গুণ এখানে আমরা 10 থেকে 1 বিয়োগ করেছি, 10 থেকে 1 বিয়োগ করেছি, তাহলে 10 থেকে 1 বিয়োগ করলে কত হবে? 9 হবে, 9 হবে। আর এই দিকে আমাদের কত আছে বলো তো? এই দিকে আমাদের আছে 3, এই দিকে আমাদের কত আছে? 3। আচ্ছা, এবার দেখো তো 0.3 পৌনপণিক গুণ 9 সমান 3। আমরা জানি কোন সমীকরণের বাম পক্ষে যদি গুণ আকারে কোনো সংখ্যা থাকে, তাহলে সেই গুণ সংখ্যাটা সমীকরণের ডান দিকে গেলে ভাগ হয়ে যায়। তাহলে এখানে গুণ আছে, তুমি এটাকে ওই দিকে নিয়ে গিয়ে 3 এর সঙ্গে ভাগ করতে পারো, কিন্তু আমরা ওইভাবেও করতে পারি, আমরা অন্যভাবে করব। 0.3 পৌনপণিক গুণ 9, 0.3 পৌনপণিক গুণ 9, এইটাকে আমরা পুরোটাকে ভাগ করব 9 দিয়ে, পুরোটাকে ভাগ করব কত দিয়ে? 9 দিয়ে। তাহলে এই দিকে আমাদের রয়েছে 3, এইটাকে আমরা ভাগ করব 9 দিয়ে। তাহলে এখানে 9 9 আমরা কেটে দিতে পারি। এখানে দেখো কি হয়েছে, 3 1 3 আর 3 3 9। তাহলে এখানে আমরা কত পেলাম? উপরে পেলাম 1 আর নিচে পেলাম 3। এই যে সংখ্যাটা আমরা পেলাম, কার মান পেয়েছি আমরা? এখানে আছে 0.3 পৌনপণিক। তাহলে আমরা কি লিখতে পারি যে অতএব 0.3 পৌনপণিক সমান উপরে হলো 1 আর নিচে হলো 3। এটাই হলো আমাদের কি সাধারণ ভগ্নাংশ। এটাই আমাদের কি সাধারণ ভগ্নাংশ, সাধারণ ভগ্নাংশ। এইটি হলো আমাদের সাধারণ ভগ্নাংশ। তাহলে দেখো একটু আমরা যদি পুরোটা নিয়ে আলোচনা করি, এখানে আমাদের দশমিক বিন্দুর পরে রয়েছে 3, তার উপরে রয়েছে পৌনপণিক। এই পৌনপণিকের অর্থ কি? পৌনপণিকের অর্থ হলো এখানে 3 অসংখ্যবার রয়েছে। আমরা লিখেছি যে 0.33333 ডট 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 ডট, তারপরে এটা অসংখ্যবার চলতেই থাকবে, এটা একেবারে ইনফিনিটি, একেবারে ইনফিনিটি, এটা কখনোই শেষ হবে না, কখনোই শেষ হবে না। তাহলে আমরা কি করেছি এবার দেখো, এই 0.3 পৌনপণিকে আমরা 10 দ্বারা গুণ করেছি। এই 10 আমরা কোথায় পেলাম? 10 আমরা কোথায় পেলাম? 10 পেয়েছি দেখো এখানে দশমিক বিন্দুর জন্য 1, আর দশমিক বিন্দুর পরে একটা অঙ্ক আছে, সেই জন্য একটা শূন্য বসাইছি। এটাকে আমরা গুণ করেছি 10 দিয়ে, গুণ করে আমরা পেয়েছি দেখো, আমরা জানি যে 10 দ্বারা কোনো দশমিক সংখ্যাকে গুণ করলে ওই সংখ্যার দশমিক বিন্দু ডান দিকে এক ঘর এগিয়ে যায়। তাহলে দশমিকটা এখান থেকে উঠে এখানে চলে আসলো, এই যে 3.333, সামনে এখানে শূন্য আছে, তা আমরা জানি যে 0.3 মানে 3, 0.3 মানে 3। এবার এইটাকে আমরা 1 দ্বারা গুণ করেছি। 1 কেন গুণ করলাম? দশমিক বিন্দুর কারণে 1, আর দশমিক বিন্দুর পরে আমরা দেখব কয়টি অনাবৃত অঙ্ক আছে। এখানে আমাদের অনাবৃত অঙ্ক একটাও নাই, সেজন্য এখানে কোনো শূন্য নাই। এইখানে যেমন আমরা দশমিক বিন্দুর পরে একটা অনাবৃত অঙ্ক দেখতে পাচ্ছি, এইটার ক্ষেত্রে আমরা এখানেও একটা শূন্য বসাবো। যেহেতু এখানে আমাদের কোনো দশমিক বিন্দুর পরে অনাবৃত অঙ্ক নাই, সেহেতু আমরা এখানে আর কোনো শূন্য বসাইনি। এই সংখ্যাটাকেও আমরা 1 দ্বারা গুণ করলাম। তো 1 দ্বারা কোনো সংখ্যাকে গুণ করলে আমরা জানি সেই সংখ্যার মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে 0.333 এটা আগের অবস্থাতেই থেকে যাবে। এইবার এই যে দুটো অংশ পেলাম আমরা, প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ, এই দুইটি অংশের মধ্যে আমরা বিয়োগ করব। কি করব?
বিয়োগ করব। বিয়োগ করলাম, এখানে 0.3 পৌনঃপুনিক, এখানেও 0.3 পৌনঃপুনিক, দুটার মধ্যে আমরা একটা কমন নিলাম, বাকি থাকে এখানে 10 বিয়োগ 1 সমান, এখানে দেখো আমরা এই যে এগুলা সবগুলো 3 বিয়োগ যদি করি, 3 থেকে 3 বিয়োগ করলে কত হবে? 3 থেকে 3 বিয়োগ করলে তো 0, তাহলে এখানে 3 থেকে 0 বিয়োগ করলে 3 থাকে, 3 থাকে। তাহলে এখানে দেখো 0.3 পৌনঃপুনিক ঠিকই থাকলো, 10 থেকে 1 বিয়োগ করলে 9 হয়, আর এইদিকে তো 3 আছে। এইবার আমরা কি করলাম? উভয় পক্ষে 9 দিয়ে ভাগ করে দিলাম, উভয় পক্ষে 9 দিয়ে ভাগ করে নিলাম। তাহলে উপরে, এখানে উপরে আছে 9, এখানে নিচেও আছে 9, 9 9 ভাগ করা যায়, 9 9 ভাগ করে নিলাম, কাটা গেল, এখানে 3 একে 3, 3 3 9। তাহলে আমাদের এইখানে থাকলো কত? উপরে থাকলো 1, নিচে থাকলো 3, 1/3। এটি কিন্তু একটা সাধারণ ভগ্নাংশ, এটি একটি সাধারণ ভগ্নাংশ। অতএব 0.3 পৌনঃপুনিক সমান 1/3, এটি একটি সাধারণ ভগ্নাংশ। এটি আমাদের সাধারণ ভগ্নাংশে রূপান্তর করা হয়ে গেল। আশা করি এবার তোমরা সাধারণ ভগ্নাংশ নিয়ে আর কোনো জটিলতা ফেস করবে না। আশা করি এখন তোমরা এই 2 নাম্বার অঙ্কটি সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে পারবে। এটা নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। এই ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই এই ক্লাসটি তুমি তোমার বন্ধুদের মাঝেও ছড়িয়ে দিবে। তোমার মাধ্যমে তারাও উপকৃত হবে, তোমার মাধ্যমে তারা উপকৃত হলে তুমি সওয়াব পাবে। তো এখনকার মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবে। আল্লাহ হাফেজ।